ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করবেন, আপনার হচ্ছে কত টাকা খরচ হবে, প্লাস হচ্ছে আপনি কি প্রসিডিউরে গেলে ভিসা পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেব। এস্তোনিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা স্যানজেন কান্ট্রি। বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে এস্তোনিয়াতে যেতে পারেন। মূলত স্পেসিফিক আমরা এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে ফাইলটা রেডি করবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেব। এস্তোনিয়াতে মেইন যেটা থাকে, আপনাকে অ্যাপ্লাই করতে হলে মূলত এস্তোনিয়ার এমবাসি বাংলাদেশে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসা নিতে হবে জার্মান এমবাসি থেকে। জার্মান এমবাসি থেকে ভিসা নেওয়ার সিস্টেমটা একটু অন্য এমবাসির তুলনায় একটু আলাদা হচ্ছে আপনার এটা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার অনলাইন পোর্টালে গিয়ে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। এর পরবর্তী স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটাকে জমা দিতে হবে। ফাইল জমা দেওয়ার সময় যেটা থাকবে, আপনার আসলে কি কি ডকুমেন্টস দিবেন, কত টাকা খরচ হবে। আপনার যদি একজন অ্যাডাল্ট পারসন হন তাহলে হচ্ছে আপনার 85 ইউরো হচ্ছে আপনার ভিসা ফি আসবে, প্লাস হচ্ছে আপনার যদি সাথে ফ্যামিলি বা বাচ্চা ভ্রমণ করে থাকে তাহলে হচ্ছে আপনার খরচ আসবে হচ্ছে 40 ইউরোর মতো। এটা হলো ভিসা ফি। ভিসা হতে সময় লাগে সাধারণত 20 থেকে 25 ওয়ার্কিং ডেজ এর মতো সময় নেয়। এর ভিতরে সাধারণত ভিসার রেজাল্টটা হয়ে যায়। ভিসার সাকসেস রেটটা কেমন, আপনি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এস্তোনিয়ার ভিসার রেট অনেক হাই। আপনি এভারেজ তারা সারা ওয়ার্ল্ড থেকে যত হচ্ছে মানুষ অ্যাপ্লাই করে ভিসার জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 98% তাদের ভিসার রেশিও। আপনার আসলে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য কয়েকটা পারপাস থাকে। আপনি কি কি পারপাসে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা আপনি চাইলে সাইট সিং, মানে হচ্ছে আপনি এস্তোনিয়া যাবেন, ভ্রমণ করবেন, বিভিন্ন জায়গা দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এস্তোনিয়ার ট্যুরিস্ট ভিসা চাইতে পারেন। আরেকটা ইস্যু থাকে, যদি এস্তোনিয়াতে আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনি তাদের সাথে সাক্ষাৎ, সেক্ষেত্রেও আপনি এস্তোনিয়াতে যেতে পারেন। আপনার যদি কোনো সেমিনার বা হচ্ছে কোনো ফ্রেন্ডের সেমিনার অথবা যেটা থাকে আপনার কোনো ব্যবসায়িক কাজে আপনি যেতে চান, তাও হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আসেন হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস লাগে এস্তোনিয়ার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে। ডেফিনেটলি আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা অবশ্যই মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্টে যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে, 2টা পেজ যেন ফাঁকা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সদ্য তোলা ছবি লাগবে। ছবির সাইজ হবে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এরপরে হচ্ছে আপনি যে অনলাইন পোর্টালে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এরপরে যেটা থাকে আপনার হচ্ছে লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। সবার প্রশ্ন থাকে যে ব্যাংকে কত টাকা দেখাবেন। সাধারণত 20 থেকে 25 লাখ, বা আপনি যদি 10 লাখ প্লাসও ব্যাংকে আপনি টাকা দেখান তাহলে হচ্ছে ভিসা হয়ে যাবে। এখন হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যেগুলো কেস স্টাডি করে আমরা দেখেছি, অনেকে কিন্তু ভিসা রিফিউজ হয় ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কেন ভিসা রিফিউজ হয়, সেটা হচ্ছে আপনি একাধিক লেনদেন করেছেন আপনার ব্যাংকে, প্রত্যেক মাস শেষে গিয়ে কোনো ব্যালেন্স ছিল না, সেক্ষেত্রে হচ্ছে তারা ধরে নিবে আপনি টাকাটা অন্য কোথাতে ধার নিয়েছেন, নেওয়ার পরে হচ্ছে সেই টাকাটা দিয়ে আপনি লেনদেন করেছেন। সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্স রেখে এর উপরে লেনদেন করবেন, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। দ্বিতীয়ত চাইলে আপনি এখানে যদি ফিক্সড ডিপোজিট বা এফডিএস থাকে আপনি এর সাথে যুক্ত করে দিতে পারেন। আপনি হচ্ছে ব্যাংক সলভেন্সি হচ্ছে আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি সলভেন্সি চাইলে আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে আপনার হোটেল বুকিং কনফার্ম করতে হবে, যে আপনি হচ্ছে হোটেলটা কনফার্ম করে নিতে হবে যে আপনি কতদিন থাকবেন, কোন কোন সিটিতে যাবেন, সেখান থেকে হোটেল বুক করে নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনার আপ ডাউন এয়ার টিকিট আপনাকে কনফার্ম করতে হবে। আর একটা জিনিস সেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনি যদি 14 দিনের ইন্স্যুরেন্স নেন, যদি আপনার বয়স 40 নিচে হয়, 40-এর নিচে হয়, মেবি হয়তো 1600-1700 টাকার মতো খরচ হয়। যদি আপনি যদি আরো বেশি দিনের ইন্স্যুরেন্স নেন তাহলে হচ্ছে আপনি যত দিনের নেবেন সেই অনুযায়ী কস্টিং আসে। তাদের এনলিস্টেড কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেই কোনো কোম্পানি থেকে আপনাকে ইন্স্যুরেন্স করে নিতে হবে। এরপরে আসেন হচ্ছে আপনার পেশা সংক্রান্ত কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ট্রেড লাইসেন্স, আদার্স কোনো লাইসেন্স থাকলে সেই লাইসেন্সের কপি আপনি ইংলিশে ট্রান্সলেট করে জমা দিবেন। আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন দিবেন, যদি আপনি কোম্পানি থেকে ইনকাম মানে রিটার্ন পে করে থাকেন সেটা আপনি দিতে পারেন, অথবা আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনি শো করতে পারেন। আপনি যে রিটার্ন দিয়েছেন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন।
এরপরে যেটা রয়েছে আপনি যে জিনিসটি দিবেন সেটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দিবেন। কোম্পানি যদি মেমোরেন্ডাম হয় তাহলে হচ্ছে কোম্পানির প্যাড লাগে। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে এনওসি দিতে হবে, এটা আপনার কোম্পানির প্যাডে অথরাইজ যে কোনো পার্সনের থেকে আপনি এখান থেকে হচ্ছে নিয়ে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা থাকে আপনার ভিজিটিং কার্ড দিবেন, স্যালারি সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট, আর হচ্ছে আপনি লিভ অফ অ্যাবসেন্স যেটাকে লিভ লেটার, এটা আপনি দিয়ে দিবেন। একজন স্টুডেন্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে, স্টুডেন্টের জন্য আপনার স্টুডেন্ট আইডি কার্ড প্লাস হচ্ছে আপনার লিভ অফ অ্যাবসেন্স। সাথে যদি আপনার ফ্যামিলি ভ্রমণ করে থাকে তাহলে হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্টের টাকাটা ইনক্রিজ করবেন, আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আপনাদের, এরপরে যেটা থাকে সাথে বাচ্চা থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। এই হচ্ছে বেসিক ডকুমেন্টস। বাচ্চারা যদি স্কুলে পড়ে তাহলে হচ্ছে স্কুলের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিবে, প্লাস হচ্ছে যেটা দিবে সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা লিভ অফ অ্যাবসেন্স স্কুল থেকে নিবে। এই দুটা জিনিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। যদি তারা পড়াশোনা না করে মানে যদি বয়স কম থাকে তাহলে হচ্ছে এটার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আরো কিছু ডকুমেন্টস আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে পারেন, সেটা হচ্ছে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন দিতে পারেন। অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি কেন দিবেন, আপনি যে ফাইন্যান্সিয়ালি বাংলাদেশে স্ট্রং সেই জিনিসটা যদি আপনি প্রুভ করতে পারেন যে কোনো দেশের ভিসা কিন্তু আপনি স্মুথলি নিয়ে আসতে পারবেন। এই জিনিসটা আপনি দেখবেন যত কেস রিফিউজ হয় তারা সাধারণত এই কারণে যে আপনি ওই দেশে গিয়ে থাকবেন, ব্যাক করবেন না, এই জিনিসটা এনশিওর করার জন্য যেটা থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম ভিসা রিফিউজ করে। এটা একটা অন্যতম কারণ থাকে এক। দ্বিতীয় কারণ থাকে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না। এই জিনিসটা দুইটা কারণ, যত আপনি রিফিউজ কেস দেখবেন যে ম্যাক্সিমাম এইসব কারণেই কিন্তু বেশি রিফিউজ হয়। অন্য অন্য কারণেও রিফিউজ হয় কিন্তু এই দুইটা কেস বেশি থাকে, এই দুইটা কেসের কারণে বেশি রিফিউজ হয়ে থাকে। সেজন্য যেটা থাকে আপনি যদি প্রুফ অফ ইনকামটা যথাযথভাবে শো করতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে, আপনি ইনকাম যথেষ্ট এনাফ ইনকাম করছেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসা পাবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি সাইট সিইং পারপাসে যদি অ্যাপ্লাই করেন, মানে হচ্ছে আপনি এস্তোনিয়াতে যাবেন, সে দেশের আপনার সৌন্দর্য ভ্রমণ করবেন বা ইউরোপের অন্যান্য দেশে আপনি ভ্রমণ করবেন, তাহলে যেটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি স্ট্রং লাগবে। ট্রাভেল হিস্ট্রি স্ট্রং লাগবে এই কারণে যে আপনি হচ্ছে যেসব জায়গাতে ভ্রমণ করেছেন বা ভ্রমণ করবে, আপনি যদি ধরেন আশেপাশের দেশ ছাড়া যদি সরাসরি আপনি এস্তোনিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসাটা কিন্তু রিফিউজ হতে পারে। সেই জন্য যেটা থাকে আপনার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রংলি আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আপনি কয়েকটা 5টা থেকে 6টা দেশ ভ্রমণ করেছেন, দেন হচ্ছে আপনি এখন ইউরোপের স্যানজেন ভিসা চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা খুব সহজেই পেয়ে যাওয়ার কথা বা পেয়ে যাবেন যদি আপনার ফাইলটা ঠিকঠাক মতো হয়। আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে, সেই ডকুমেন্টসগুলো যেটা থাকে সেটা হচ্ছে একটা কাভারিং লেটার। কাভারিং লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সুন্দর করে একটা কাভার লেটার লিখতে হবে। ট্যুর প্ল্যান মানে আইটেনারি যেটা থাকে সেটা আপনাকে করতে হবে। এরপরে যেটা থাকে আপনাকে আরো কিছু ডকুমেন্টস দিতে হবে, তার ভিতরে যেটা থাকে আপনি হচ্ছে হোটেল বুক, যেটা সেটা বললাম যে আপনি যদি ধরেন 2 থেকে 3টা দেশ আপনার অ্যাপ্লিকেশনে ইনক্লুড করেন তাহলে আপনি কয়দিন কোন জায়গায় থাকবেন সেই সব জায়গা থেকে আপনার হোটেল বুকিংটা কনফার্ম করে নিতে হবে। এরপরে যেটা থাকে আপনার ট্যুর প্ল্যানটাও ঠিক ওইভাবে সাজাবেন যে আমি এখানে এই কদিন আছি, এই কান্ট্রিতে এস্তোনিয়াতে সে 5 দিন, অন্য জার্মানিতে 2 দিন বা অন্য দেশে আর 2 দিন, ওইখান থেকে আমি ব্যাক করব। এইভাবে আপনাকে সুন্দর করে পরিকল্পনা করে আপনার ফাইলটাকে সাজাতে হবে। এই হলো মেইন বিষয়। যদি আপনার ফাইলটায় সবকিছু সমন্বয় ঠিক থাকে তাহলে আপনি কিন্তু স্মুথ ভিসা পাবেন। এখন আসেন ইনভাইটেশনের ক্ষেত্রে। ইনভাইটেশনটা আসলে কাদের প্রয়োজন হয়ে থাকে? ইনভাইটেশনটা আপনার যদি থাকে আপনি দিবেন অবশ্যই। ইনভাইটেশনটা মূলত প্রয়োজন হয়ে থাকে ফ্যামিলি ভিজিট বা আপনার ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ অথবা আপনি কোনো সেমিনারে অ্যাটেন্ড, এইসব যদি পারপাস থাকে অবশ্যই আপনার ইনভাইটেশন লাগবে। সেক্ষেত্রে হচ্ছে ইনভাইটেশনে যারা দিবে তারা যদি আপনার অ্যাকোমোডেশনটা কনফার্ম করে তাহলে আপনার হোটেল বুকের প্রয়োজন হবে না, তাহলে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার উইদাউট হোটেল বুকিং ছাড়া। আর যদি তারা না দিয়ে থাকে তাহলে হোটেল বুকিংটা লাগবে। এই হলো মেইন বিষয়। আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনি চাইলে যুক্ত করতে পারেন। আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেটাও দিতে পারেন, ডেবিট ক্রেডিট কার্ড যদি থাকে আপনি সেটাও দিতে পারেন। এই হলো যাবতীয় ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা ঠিকঠাক মতো যদি ঠিক থাকে, আপনার এখানে যদি এভরিথিং যদি ওকে হয় তাহলে আপনি খুব সহজে কিন্তু এস্তোনিয়ার ভিসাটা পেয়ে যাবেন। এখন হচ্ছে আমি যে বললাম 98% ভিসা পাচ্ছেন, তারা কি যে কেউ অ্যাপ্লাই করলে কি ভিসা পাবে কিনা? না, আসলে আপনি লজিক্যাল জিনিসটা চিন্তা করবেন যে আপনি আসলে ভিসা পাওয়ার মতো আপনার প্রোফাইল কিনা, আপনার ব্যাংকে ওই পরিমাণে টাকা আছে কিনা, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা ওইভাবে আছে কিনা, বাংলাদেশের ইনকামটা আপনার ওইভাবে আছে কিনা, এইসব বিষয় কিন্তু মাথায় নিয়ে একটা ভিসা কাউন্সিলর কিন্তু ভিসা দিয়ে থাকে।
তো হচ্ছে এই হলো মেইন বিষয়। এস্তোনিয়া যদি নিয়ে আপনাদের আরো কারোর কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আমরা যথাযথ আরো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।